এক্ষেত্রে আমরা জিপসামটা ব্যবহার করলেই সালফার এবং ক্যালসিয়াম দুটোর কাজই কিন্তু হয়ে যায়। ম্যাগনেসিয়ামের জন্য আমরা ব্যবহার করি ম্যাগনেসিয়াম সালফেট, যেটা বাজারে আপনারা যেমন ধরুন ম্যাগমা নামে পাওয়া যায়, সিনজেন্টা কোম্পানি বাজারে করে। এছাড়াও কিন্তু বিভিন্ন কোম্পানি নয় বিভিন্ন মূলকে পাওয়া যায়। বোরনের জন্য আমরা বোরাক্স বা বোরিক অ্যাসিড, এই ফর্মে কিন্তু বাজারে এই সারগুলো আমরা কিনতে পাই। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আমি কৃষিবিদ এস.এম. ফজলে রাব্বি, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা বোরো ধানের সার ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব। বর্তমানে ফেব্রুয়ারি মাসের প্রায় শেষ দিক চলছে। প্রায় গত 1-1.5 মাস আগে থেকেই কম বেশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বোরো ধান চাষ শুরু হয়ে গেছে। এছাড়া আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও কিন্তু বোরো ধানের ব্যাপক চাষ হয়। বর্তমান সময়ে কিন্তু অনেকের বোরো ধান চাষ অনেকেই রোপণ করছেন বা বীজতলা থেকে চারা এনে মূল জমিতে লাগাচ্ছেন, সেই সময়টি কিন্তু এখন চলছে। তো এই সময় আমরা বোরো ধানের সার ব্যবস্থাপনা, অর্থাৎ এই বোরো ধান চাষের জমি তৈরি থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমরা কোন সময় কি কি সার কতটুকু পরিমাণে দিতে পারি, কিভাবে সারগুলো ম্যানেজমেন্ট করতে পারি, সে বিষয়টি নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে, প্রথমেই আমরা আসি যে বোরো ধানে আসলে কি কি সারের প্রয়োজন। কৃষিতে আপনারা যে ফসলই বলেন না কেন, মূলত যে সারগুলো সবচেয়ে বেশি মুখ্য প্রয়োজন তার মধ্যে রয়েছে ইউরিয়া, রয়েছে টিএসপি অথবা ডিএপি, এমওপি সার বা লাল সার। এই তিনটা সার থেকে আমরা যে গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট গুলো পাই, ইউরিয়া থেকে আমরা পাই নাইট্রোজেন, টিএসপি বা ডিএপি থেকে মূলত আমরা ফসফরাসটা পাই। এর পাশাপাশি ডিএপি থেকে কিন্তু কিছু নাইট্রোজেন পাওয়া যায়। এমওপি বা লাল সার থেকে মূলত আমরা পটাশিয়াম এই উপাদানটি পাই। অর্থাৎ গাছ এই সারগুলো থেকে এই যে তিনটি গুরুত্বপূর্ণ মুখ্য উপাদান, যে তিনটি মুখ্য উপাদান গাছের সবচেয়ে বেশি প্রয়োজন, সেই তিনটি গুরুত্বপূর্ণ উপাদান অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম গ্রহণ করে। এই তিনটাই হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় সার, যেটা গাছের একদম তার জন্ম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবচেয়ে বেশি পরিমাণে এই তিনটা মুখ্য সার প্রয়োজন হয়, অর্থাৎ তিনটা মুখ্য নিউট্রিয়েন্টের প্রয়োজন হয়। তার জন্য এই তিনটা সার আমাদের দেওয়ার প্রয়োজন পড়ে। এর পাশাপাশি কিছু গৌণ নিউট্রিয়েন্টের প্রয়োজন হয়, যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে সালফার, রয়েছে ক্যালসিয়াম, রয়েছে ম্যাগনেসিয়াম, বোরন, জিঙ্ক, কপার, মলিবডেনাম, আয়রন। এই যে অনুখাদ্যগুলো, সেই অনুখাদ্যগুলো কিন্তু গাছের জন্য প্রয়োজন। আমরা বিশেষ করে সালফার এবং ক্যালসিয়াম, এটার জন্য আমরা জিপসাম সার ব্যবহার করি। এই জিপসাম সারে সালফারটাও পাওয়া যায়, আবার ক্যালসিয়ামটাও পাওয়া যায়। এছাড়াও সালফার সারের চাহিদা পূরণ করার জন্য 80% সালফার, যেমন থিওভিট সহ আরো বিভিন্ন প্রকার সালফার কিন্তু পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আমরা জিপসামটা ব্যবহার করলেই সালফার এবং ক্যালসিয়াম দুটোর কাজই কিন্তু হয়ে যায়। ম্যাগনেসিয়ামের জন্য আমরা ব্যবহার করি ম্যাগনেসিয়াম সালফেট, যেটা বাজারে আপনারা যেমন ধরুন ম্যাগমা নামে পাওয়া যায়, সিনজেন্টা কোম্পানি বাজারে করে। এছাড়াও কিন্তু বিভিন্ন কোম্পানি নয় বিভিন্ন মূলকে পাওয়া যায়। বোরনের জন্য আমরা বোরাক্স বা বোরিক অ্যাসিড, এই ফর্মে কিন্তু বাজারে সারগুলো আমরা কিনতে পাই। জিঙ্কের জন্য জিঙ্ক সালফেট, কপার, মলিবডেনাম, আয়রন, এই তিনটার জন্য আমরা সাধারণত আলাদা কোনো সার দিয়ে থাকি না। এটা মাটিতে কম বেশি পরিমাণে প্রাকৃতিক ভাবেই থাকে এবং পরিমাণটা খুবই ক্ষুদ্র প্রয়োজন হয়, যে কারণে আমরা আলাদাভাবে এটা বাইরে থেকে কখনো দেই না। তাহলে আমাদের এই সারগুলো দেওয়ার প্রয়োজন হবে এই বোরো ধানের ক্ষেত্রে। কি কি সার দেওয়া লাগবে? নাইট্রোজেনের জন্য ইউরিয়া সার, ফসফরাসের জন্য টিএসপি বা ডিএপি সার, পটাশিয়ামের জন্য এমওপি বা লাল সার, আর সালফার এবং ক্যালসিয়ামের জন্য জিপসাম সার, ম্যাগনেসিয়ামের জন্য ম্যাগনেসিয়াম সালফেট, বোরনের জন্য বোরাক্স বা বোরিক অ্যাসিড, জিঙ্কের জন্য জিঙ্ক সালফেট, আর কপার, মলিবডেনাম, আয়রনটা এটা মাটিতে অ্যাভেলেবল থাকবে। এর জন্য আলাদা কোনো সার আমাদের দেওয়ার প্রয়োজন হবে না। এখন এই সারগুলো আমরা গাছের কোন কোন স্টেজে দিব, কতটুকু পরিমাণে দিব,
সেটি হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়। তো সারগুলোর মধ্যে এই বোরো ধান চাষের ক্ষেত্রে বিশেষ করে আমরা যদি সঠিকভাবে চাষ করতে পারি, মাটি সুন্দরভাবে প্রস্তুত করে চাষ করতে পারি, তাহলে কিন্তু বারবার আমাদের সবগুলো সার দেওয়ার প্রয়োজন হবে না। আমরা মূলত এই ইউরিয়া সারটি আমরা সেচ চাষের সময় প্রয়োগ করব না। এটা ছাড়া আমরা যেই অন্য সারগুলো রয়েছে তার মধ্যে এমওপি বা লাল সার, এটার আমরা শুধুমাত্র 50% আমরা জমি তৈরির সময় প্রয়োগ করব, বাকি 50% আমরা অন্য সময় প্রয়োগ করব। আর যেগুলো রয়েছে জিপসাম বলুন, ম্যাগনেসিয়াম সালফেট, বোরাস বা বোরিক অ্যাসিড, জিঙ্ক সালফেট, এই যে যতগুলো সার টিএসপি বা ডিএপি, এগুলো কিন্তু আমরা জমি তৈরি করার সময় একবারে সব দিয়ে দিব। সমস্ত অংশ যতটুকু আমাদের প্রয়োজন পুরোটাই আমরা দিয়ে দিব। এখন বিষয়টা হচ্ছে যে কতটুকু পরিমাণে প্রয়োজন, এই বিষয়টা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে। কারণ আমাদের ওই জমির যে কোয়ালিটিটা, ওই মাটিটা কেমন, তার টেক্সচারটা কেমন আর কি, সেই মাটিটা কি বেলে মাটি, বেলে দোআঁশ মাটি, আঠালো মাটি, নাকি আঠালো বেলে মাটি, অনেক কিছুর উপর নির্ভর করে যে সারের পরিমাণটা কম বেশি কতটুকু হবে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ হলো কিছু রাসায়নিক গুণ, যেমন ওই মাটির পিএইচটা কতটুকু রয়েছে, অর্থাৎ মাটির যে পিএইচ মান, অম্ল এবং ক্ষারের নির্দেশক যেটা, সেটা মোটামুটি 6 থেকে 7.5-এর ভেতরে আছে কিনা। যদি সেটা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের যেই রুলসটা আছে সেই অনুযায়ী আমরা সার দিলে কিন্তু ভালো কাজ করবে। কিন্তু যদি পিএইচ এর মান 7.5-এর চেয়ে অনেক বেশি হয়ে যায়, 8-এর কাছাকাছি হয়ে যায়, বা 6-এর অনেক নিচে নেমে চলে আসে, 5-5.5-এর ভিতরে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তখন মাটির আচরণটা ভিন্ন হয়ে যাবে। তখন কিন্তু সারের পরিমাণটা কিন্তু এলোমেলো হবে। এবং এই মাটিটাকে ঠিক যদি না করে, অর্থাৎ পিএইচ এর মানটাকে নিউট্রাল জায়গায় না এনে আমরা সার দিই, তাহলে কিন্তু সার সঠিকভাবে কাজ করবে না, আচরণটাও কিন্তু এলোমেলো করবে। তো যেই কারণে আমাদের উচিত যে মাটির সয়েল টেস্ট করা, সয়েল টেস্ট করে তার যে মাটিতে বর্তমানে নাইট্রোজেনটা অন্তর্ভুক্ত 3টা গুরুত্বপূর্ণ যে সার, মানে উপাদান, পুষ্টি উপাদান, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এই 3টি উপাদান এই মাটিতে বর্তমানে কতটুকু পরিমাণে আছে সেটাকে পরীক্ষা করে বের করা ল্যাবের মাধ্যমে সয়েল টেস্ট করে, এবং ওই মাটির পিএইচ এর মানটা কত আছে, যদি আমরা সেটা বের করে ফেলতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই পিএইচটাকে সংশোধন করে আমরা সারগুলো সঠিক মাত্রায় দিয়ে দিতে পারি। এবং সারগুলো যেটা বেশি অ্যাভেলেবল সেটা একটু কম দিতে পারি, যেগুলো কম সেটা একটু বেশি দিতে পারি। এভাবে কিন্তু আমরা কাজটি করতে পারি। কারণ পিএইচ যদি কোনো কারণে বেশি বা কম থাকে, তাহলে এই অনুখাদ্যগুলো গাছ ঠিক মতো গ্রহণ করতে পারবে না, কম থাকুক বা বেশি থাকুক, যেটাই হোক না কেন। যে কারণে আমাদের পিএইচ সংশোধন করে দেওয়া লাগবে। আর এই 3টা সার কতটুকু পরিমাণে মাটি আছে জিনিসটা কিন্তু জানতে হবে। তো সেই জন্য যেটা প্রয়োজন, সয়েল টেস্ট করা, আমি বারবারই বলছি। তো সয়েল টেস্ট সাধারণত আপনারা অনেকভাবেই আসলে করার সুযোগ থাকে না, প্রয়োজনীয় ল্যাবরেটরি বা যোগাযোগ না থাকার কারণে। তো এই জন্য আমি একটু আপনাদের বলে রাখছি যে আপনারা যারা ধান চাষ করতে যাচ্ছেন বা অন্য যে কোনো ফসল চাষ করতে যাচ্ছেন, সেই মাটির পিএইচ এর মানটা কতটুকু আছে এবং সেই মাটিতে এই নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই কোনগুলো উপাদানটা কতটুকু পরিমাণে আছে, সেটা যদি আপনাদের জানার প্রয়োজন হয়, অবশ্যই জানা উচিত আপনাদের, যদি ফসল চাষ করে বেশি ফলন পেতে চান। সেই ক্ষেত্রে আমার এই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন আমার সঙ্গে। যোগাযোগ করে আপনাদের মাটির স্যাম্পল তুলে আমার কাছে পাঠিয়ে দিলে আমি সেই মাটির স্যাম্পল টেস্ট করে আপনাদেরকে আমি জানিয়ে দিব যে আপনাদের মাটিতে পিএইচ এর মানটা কতটুকু আছে, সেটা ঠিক করার জন্য কি করা লাগবে, এবং এই 3টা উপাদানের পরিমাণ কোনটা কতটুকু আছে, তাদের জৈব পদার্থ কতটুকু আছে, সেটা ঠিক করার জন্য কি করা লাগবে, এবং কখন কতটুকু পরিমাণে কি সার দেওয়া লাগবে, টোটালটা আমি আপনাদেরকে লিস্ট করে পাঠিয়ে দিব। তো সেটা যদি আপনারা করেন, অবশ্যই আপনাদের ফলন বৃদ্ধিতে এটা অনেক বেশি ভালো কাজে লাগবে। তো এখন আমরা ধরে নিচ্ছি যে আমাদের পিএইচ যদি সঠিক থাকে, অর্থাৎ পিএইচ যদি আমাদের নরমাল রেঞ্জে থাকে 6 থেকে 7.5-এর ভিতরে, বা 6.34 থেকে 7.5-এর ভিতরে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি কি করতে পারি। ধরেন 6.3 থেকে 7.5-এর ভিতরে বা 6.4 থেকে, সেক্ষেত্রে মোটামুটি নরমাল বলে ধরে নিতে পারি আমরা। সেক্ষেত্রে আমাদের ইউরিয়া সারের টোটাল প্রয়োজন হবে 30 থেকে 33 কেজি মোট প্রয়োজন হবে। এই ইউরিয়া কিন্তু আমরা একবারে দিব না, বিশেষ করে জমি তৈরির সময় আমরা কোনো করে ইউরিয়া দিবই না। এটা দিব আমরা জমি তৈরির পরের 3টা ধাপে আমরা দিব, সেটা আমি পরে আলোচনা করছি। টিএসপি বা ডিএপিটা, এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো টিএসপি ব্যবহার করার জন্য, কারণ ফসল কারো কারো 3 মাস থাকবে, কারো কারো 3.5 মাস থাকবে, কারো কারো 4 মাস থাকবে। টিএসপিটা যদি আপনি একবার ব্যবহার করেন, তাহলে দীর্ঘদিন ধরে এটা মাটিকে সাপোর্ট দিবে, দীর্ঘদিন মাটিতে থাকবে, এবং আস্তে আস্তে স্লো রিলিজিং ফার্টিলাইজার, এটা ধীরে ধীরে কিন্তু সেখান থেকে ফসফরাসটা গাছ পাবে, সেটা বেশি দিন টেকসই হবে মাটিতে। আমি এই জন্য এটা ব্যবহার করতে বলবো আপনাদেরকে। এটি আপনারা ব্যবহার করবেন 12 থেকে 15 কেজি পরিমাণ। আর এমওপি বা লাল সারটা, এটা আপনারা 16 থেকে 18 কেজি পরিমাণ। এটা এভারেজ পরিমাণ বলছি আপনাদেরকে আমি। জিপসামটা এরকম 12 থেকে 14 কেজি পরিমাণ। ম্যাগনেসিয়াম সালফেট
যেমন একটা ম্যাগমা, একটা উদাহরণ না দিলে আপনারা অনেকে বুঝবেন না, আমি একটা নাম লিখে দিচ্ছি, সিনজেন্টা কোম্পানির ধরেন ম্যাগমা একটা সার আছে, এটা আপনারা দিবেন 2 থেকে 3 কেজি। এগুলো কিন্তু প্রতি বিঘার হিসাব বলছি আমি, প্রতি বিঘা। প্রতি বিঘা বলতে এখানে বিঘা সমান সমান 33 শতক। এই 33 শতকের বিঘায় কতটুকু পরিমাণে দিবেন আমি সেই অ্যামাউন্টটা বলছি, যে প্রতি 33 শতকে ইউরিয়া দিবেন 30 থেকে 33 কেজি, টিএসপি বা ডিএপিটা 12 থেকে 15 কেজি, এমওপিটা দিবেন 16 থেকে 18 কেজি, জিপসামটা 12 থেকে 14 কেজি, ম্যাগমা বা ম্যাগনেসিয়াম সালফেটটা 2 থেকে 3 কেজি, বোরাক্স বা বোরিক অ্যাসিড দিবেন আপনারা এবারে যে 1 থেকে 1.5 কেজি পরিমাণ, এবং জিঙ্ক সালফেটটা এটা আপনারা 1 থেকে 2 কেজি পরিমাণ এর ভেতরে থাকবে। এইভাবে আপনারা এই সারগুলো শেষ চাষের সময় আপনারা দিয়ে দিবেন, সমস্ত কিছু দিয়ে দিবেন, শুধু ইউরিয়াটা বাকি থাকবে। আর এমওপি বা লাল সারের 50% দিবেন আপনারা, অর্থাৎ যে 16 থেকে 18 কেজি আমরা ধরেছি তার অর্ধেক পরিমাণটা আপনারা শেষ চাষে দিবেন। আর বাকি অর্ধেক পরিমাণটা আপনারা কি করবেন, সেটা আপনারা ওই যখন গাছের কাশফোড় আসবে ওই সময়টাই আপনারা প্রয়োগ করে দিবেন, অথবা ওই 30 থেকে 35 দিনে যখন কুশি বৃদ্ধি হয় ওই সময় এবং কাশফোড় আসার সময়, এই দুটা সময় ভাগ করে প্রয়োগ করবেন। আর বাকি সমস্ত সার যেগুলো লিখে দিলাম এগুলো আপনারা শেষ চাষের সময় জমিতে প্রয়োগ করে দিবেন। এবং সে সারের পাশাপাশি আপনারা কি দিবেন, আপনারা দিবেন হিউমিক দানাদার। বিভিন্ন কোম্পানির কিন্তু যে হিউমিক দানাদার পাওয়া যায়, এটা কিন্তু মাটির জন্য খুবই ভালো, এটাও আপনারা শতক প্রতি 1 কেজি করে দিয়ে দিবেন। এবং এর পাশাপাশি আপনারা পিজিআর দিতে পারেন যে কোনো একটা, সেটা বিশেষ করে শিকড় বৃদ্ধির জন্য সামুদ্রিক শৈবাল থেকে যে পিজিআর গুলো পাওয়া যায়, যেমন প্রোটোজিম রয়েছে, জামাম রয়েছে, এরকম আরো অনেক পিজিআর রয়েছে, সেগুলোর একটি দিলে ভালো হয় আর কি, 1 কেজি করে এটা আপনারা দিয়ে দিবেন। এর পাশাপাশি কীটনাশক ছত্রাকনাশক যেগুলো থাকে, যেমন ফিপ্রোনিল গ্রুপের ছত্রাকনাশক দানাদার, ওই কীটনাশক দানাদারটা আপনারা দিতে পারেন মাটির যে পোকাগুলো আছে সেগুলোকে মেরে ফেলার জন্য, সেটা আপনারা এর সঙ্গে যোগ করতে পারেন। এবং ছত্রাকনাশকও চাইলে আপনারা এর সঙ্গে যোগ করে একসঙ্গে সারের সাথে মিশিয়ে আপনারা ছিটিয়ে দিবেন, এরপরে আপনারা সেচ দিয়ে দিবেন। সেক্ষেত্রে বলে রাখি, এই জিঙ্ক সালফেট যে সারটা আছে, এই জিঙ্ক সালফেট এবং এই টিএসপিটা, এই দুটা কিন্তু একসঙ্গে মাটিতে প্রয়োগ করা যাবে না, সেক্ষেত্রে এরা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে আলাদা যৌগ গঠন করবে এবং এই দুটি সারে কিন্তু পরে গাছ নিতে পারবে না, মাটিতে থাকলেও গাছের জন্য অ্যাভেলেবল হবে না। যেই কারণে আপনারা জিঙ্ক সালফেটটা আগে প্রয়োগ করবেন, অর্থাৎ এই সমস্ত সারগুলো দিয়ে দেওয়ার অন্তপক্ষে 1 সপ্তাহ আগে আপনারা জিঙ্ক সারটা প্রয়োগ করবেন। আর যদি আপনারা কোনো কারণে আগে প্রয়োগ করতে ভুলে যান, তাহলে পরবর্তী সময়ে যখন আপনারা ইউরিয়া সারগুলো বিভিন্ন কিস্তিতে ছিটিয়ে প্রয়োগ করবেন, তার প্রথম কিস্তিতেই আপনারা এই জিঙ্ক সালফেটটা অর্থাৎ জিঙ্ক সারটা ইউরিয়ার সঙ্গে মিশিয়ে আপনারা প্রয়োগ করে দিবেন। আচ্ছা, এই হলো শেষ চাষের সময় আপনারা এই বিষয়গুলো খেয়াল রেখে প্রয়োগ করবেন। আচ্ছা, বাকি সারগুলো আপনারা কখন দিবেন, গাছের কোন কোন স্টেজে কয় কয় স্থিতিতে আপনারা দিবেন সেটা আমি একটু বলি। সেটা হলো যে ইউরিয়াটাই দিয়ে আমরা বুঝিয়ে ফেলি যে 3টা গুরুত্বপূর্ণ বৃদ্ধি স্তর রয়েছে গাছের। সেটা হচ্ছে যখন গাছের বয়স 10 থেকে 12 দিন হবে, তখন হলো প্রথম কিস্তি, অর্থাৎ এই সময়টায় গাছ বৃদ্ধি হওয়া শুরু হয়, তার শিকড়টা মোটামুটি মাটির সঙ্গে সেটেল হয়ে যায়, তার অঙ্গজ বৃদ্ধি দ্রুত শুরু হয়ে যায়। ওই সময়টা সারের প্রয়োজন হয়। 30 থেকে 35 দিন যখন চলে তার, এই সময়টা কুশি বৃদ্ধির সময়। কুশি বৃদ্ধির সময় এই সময়টা দ্বিতীয় কিস্তি দিতে হয়, সার প্রয়োগ করতে হয়। আরেকটা হচ্ছে আপনার গাছের জাত, কোন জাতের গাছ, কতদিনের ফসল, তার উপর নির্ভর করে, সেটা মোটামুটি 45 দিন থেকে শুরু করে 60 দিন বা আরো বেশি দিন পর্যন্ত হতে পারে। এই সময়টাই হচ্ছে গাছের থোড় আসা, যে কাশথোড় বলি আমরা, সেই কাশথোড় আসার উপর যে সময়টা, ওই সময়টা দিতে হয় তৃতীয় কিস্তি। অনেকে বলে বাইল আসা, গাছে বাইল আসা, থোড় আসা বা বাইল আসা, বাইল, এই সময়টা। তো ইউরিয়া সারটা এরকম 3 ভাগে ভাগ করে দেওয়া লাগবে। 10 থেকে 12 দিনে আপনারা দিবেন 10 থেকে 11 কেজি। 30 থেকে 35 দিনে আর এক ভাগ দিবেন আপনারা এরকম 10 থেকে 11 কেজি ইউরিয়া সার। আবার এই তৃতীয় কিস্তিতেও আপনারা 10 থেকে 11 কেজি দিবেন। এগুলো সব ইউরিয়া সার, ইউরিয়া। আচ্ছা, এখন পটাশ সার আমাদের দেওয়া হয়েছিল, লাল সার বা এমওপিটা দেওয়া হয়েছিল শেষ চাষে 50%, অর্থাৎ যদি আপনি 18 কেজি দেন 9 কেজি দেওয়া হয়েছিল, বাকি 9 কেজি আপনি কখন দিবেন, সেটি আপনি হয় এই যে থোড়াসার সময়টাই, এই সময়টা আপনারা
ইউরিয়ার সঙ্গে 9 কেজি এমওপি দিয়ে দিবেন যোগ করে, অথবা 2 ভাগে ভাগ করে এই সময়টায় 4.5 কেজি, আর এই কুশি আসার সময় এই যে সময়টা, এই সময়টায় 4.5 কেজি, এই 2 ভাগে আপনারা ভাগ করে দিতে পারেন। যে কোনো একটি অপশন যাবেন আপনারা, হয় এই 2 ভাগে 4.5 কেজি কেজি করে ভাগ করে দিবেন, অথবা এই অন্য সময় দেওয়ার দরকার নেই, এই থোড়া আসার সময়টা আপনারা একবার ওই 9 কেজি দিয়ে দিবেন। তো আর ওই জিঙ্ক সালফেটে যেটা বললাম, যে জিঙ্ক যদি আপনারা শেষ চাষের 1 সপ্তাহ আগে না দিতে পারেন বা ভুলে যান, সেই ক্ষেত্রে আপনারা 10-12 দিনের দিন যখন আপনারা ইউরিয়া দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা জিঙ্ক সালফেটটা আপনারা যতটুকু পরিমাণে প্রয়োজন হয়, 1 থেকে 1.5 কেজি বা 2 কেজি পরিমাণ, অথবা 2 কেজি, এটা মাটি টেস্ট করে বের করে ফেলা যাবে, তখন আপনারা এই ইউরিয়ার সঙ্গে এই জিঙ্ক সালফেট আপনারা দিয়ে দিবেন। তো এইভাবে আপনারা এই কয় ধাপে সার প্রয়োগ করলেই হয়ে যাবে, আর অতিরিক্ত ভাবে আর সারগুলো প্রয়োগ করার প্রয়োজন হবে না। খুব সীমিত কষ্টেই আপনারা সঠিক পরিমাণে যদি সারগুলো অ্যাপ্লাই করতে পারেন, আপনারা অবশ্যই সর্বোচ্চ পরিমাণে ফলন সেখান থেকে আপনারা পাবেন। আচ্ছা, এর পাশাপাশি কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া করে স্প্রে করা দরকার হতে পারে, কিছু পিজিআর দরকার হতে পারে, সেগুলো নিয়ে আমি আলাদা ভিডিও দিব। এখন এই যেই ধান চাষের যত প্রকার ব্যবস্থাপনা রয়েছে, একদমই সেই বীজতলায় চারা তৈরি থেকে শুরু করে, বীজতলা তৈরি থেকে শুরু করে, চারা মানে বীজ শোধন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ধান কাটা পর্যন্ত যত প্রকার চাষ পদ্ধতি রয়েছে, যত প্রকার রোগ ব্যাধি রয়েছে, সেগুলো সম্পর্কে, তার চিকিৎসা প্রতিকার সম্পর্কে, কোন কোন সার কিভাবে দিতে হবে, যাবতীয় যা এই ধান চাষ সম্পর্কে সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটি পিডিএফ গাইড আমার লেখা রয়েছে আপনাদের জন্য। সেটা হলো ধান চাষের পূর্ণাঙ্গ পিডিএফ গাইড। এই পূর্ণাঙ্গ যে গাইডটা, এর পিডিএফ কপিটা, সেটি আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। সংগ্রহ করে সেটি আপনারা প্রিন্ট আউট করে বের করে নিতে পারবেন, এবং সেটি সংগ্রহ করার জন্য আমি একটি বিকাশ নাম্বার লিখে দিচ্ছি, 01717005357। এই নাম্বারটিতে 100 টাকা মাত্র সেন্ড মানি করে আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা এই পূর্ণাঙ্গ পিডিএফ গাইডটি নিতে পারবেন। আমার এই ভিডিওর স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করে এই টাকাটা বিকাশে পেমেন্ট করে দিলে আমি আপনাদেরকে ধান চাষের পূর্ণাঙ্গ গাইডটা দিয়ে দিব। সেখানে আপনারা একদম বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী শুরু থেকে একদম, অর্থাৎ বীজ শোধন থেকে শুরু করে একদম ধান সংগ্রহ পর্যন্ত যত যা কিছু আছে, সমস্ত বিষয়, সমস্ত সমস্যার সমাধান বিষয় আপনারা এই পিডিএফ গাইডটিতে পেয়ে যাবেন। তো সেটি আপনারা আমার কাছে সংগ্রহ করলে খুব সহজেই আপনারা সমস্ত তথ্যগুলো জানতে পারবেন, পড়তে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, এবং সে অনুযায়ী চাষ করতে পারবেন। তার পাশাপাশি যে সয়েল টেস্ট যদি করতে চান, অর্থাৎ যে পিএইচ এর কথাটা বললাম, এই পিএইচ এর মান কত, এবং সেই মাটিতে কতটুকু পরিমাণে নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, পটাশিয়াম আছে, এবং এই মানগুলো বের করে সঠিকভাবে তার উপর ভিত্তি করে অন্যান্য সার এবং এই সারগুলো কতটুকু পরিমাণে আপনার যে ফসলটাই আপনার চাষ করতে চান না কেন, সেই ফসলের জন্য ওই মাটিতে কতটুকু পরিমাণে কোন সার দেওয়া লাগবে, আর পিএইচ এলোমেলো থাকলে কিভাবে ঠিক করা লাগবে, সমস্ত বিষয় কিন্তু ল্যাব রিপোর্ট তৈরি করে আপনাদেরকে আমি পাঠিয়ে দিব। যদি আপনারা আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে, যোগাযোগ করে আমাকে আপনারা সয়েল স্যাম্পলটা পাঠিয়ে দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে। আমি অবশ্যই আপনাদেরকে ল্যাব টেস্ট করে সেই রিপোর্টগুলো আপনাদেরকে দিয়ে দিব। সেই অনুযায়ী কাজ করলে আপনারা অবশ্যই অনেক বেশি পরিমাণে ফলন পাবেন। প্রিয় বন্ধুরা, যদি এই ভিডিওতে কিছু বুঝতে না পারেন, আপনারা আমার কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিব। যদি কোনো কিছু জানার থাকে সেটিও কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আজকের মতো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।